নমস্কার। অনেকদিন পরে আমরা আবার হাওড়া জেলার সবথেকে বড় ইতিহাস চর্চার ফেসবুক গ্রুপ হাওড়ার ইতিবৃত্ত এই গ্রুপে আমরা লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই ফেসবুক লাইভে ইতিহাস চর্চার এটা ৮ম পর্ব। এই ৮ম পর্ব এমন একটি গুরুত্বপূর্ণ দিনে অনুষ্ঠিত হচ্ছে এবং এমন একটি বিষয় নিয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে যেটা অত্যন্ত একটি ঐতিহাসিক মানুষ, একজন গোটা পৃথিবীব্যাপী যিনি বাঙালিকে, ভারতবর্ষকে চিনিয়েছেন, জানিয়েছেন, সেই মহামানব হিসাবে যিনি পরিগণিত হন, সেই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে উপলক্ষ করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই ফেসবুক লাইভটি অনুষ্ঠিত করছি। তো আজকের বিষয় আপনারা সকলেই জানেন, যারা যারা আমাদের পোস্টার দেখেছেন, আজকের বিষয় কিন্তু হাওড়া জেলা এবং স্বামী বিবেকানন্দ এই নিয়ে একটি আলোচনা, এবং সেখানে আমরা মূলত বেলুড় মঠ প্রতিষ্ঠা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যাকে ডেকে নেব, যিনি আমাদের এই আলোচনায় সবসময় থাকেন, বিশিষ্ট হাওড়া গবেষক মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়, তাকে আমরা আমাদের এই লাইভ স্ট্রিমে ডেকে নিচ্ছি। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আমরা অনেকদিন পরে আবার লাইভ আড্ডায় এলাম। কিছু ব্যস্ততা কেটেছে, আমরা সকলে একটু ব্যস্ত ছিলাম, তার মাঝে আবার কোভিড তার বাড়বাড়ন্ত হয়েছে। তো সব মিলিয়ে আমরা আবার লাইভ আড্ডায় চলে এসেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে, স্বামী বিবেকানন্দ এবং হাওড়া জেলা এই প্রসঙ্গে। তো যেটা বলার প্রথমেই শুরু করতে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হাওড়া জেলার সঙ্গে, হাওড়া জেলার ইতিহাসের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ, তার উপস্থিতি এবং তাকে ঘিরে নানা রকম ইতিহাস, সেটা একটা বিস্তৃত ইতিহাস, বহু ঘটনা, বহু কিছু রয়েছে। তো আমরা এই ছোট্ট সময়ের মধ্যে সমস্ত কিছু নিয়ে আলোচনা তো করতে পারবো না, তাই আমরা আমাদের আলোচনাটা সংক্ষিপ্ত করে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় থাকবো। তার মধ্যে সব থেকে বেশি জায়গা জুড়ে থাকবে অবশ্যই হাওড়া জেলার বেলুড়ে যে মঠ প্রতিষ্ঠা, সেখানে স্বামীজির ভূমিকা এবং হাওড়া জেলার ইতিহাস। এছাড়াও বেশ কিছু প্রসঙ্গ আজকে আলোচিত হবে। তো সকল দর্শক যারা উপস্থিত হচ্ছেন, যারা দেখছেন, প্রত্যেককে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনাদের মতামত দেবেন, সংযোজন করবেন, কিছু যদি বলার থাকে অবশ্যই জানাবেন, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমাদের এই সীমিত সময়ের অনুষ্ঠানে যতটুকু পারবো আমরা আলোচনা করব সেটা। তো আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই চলে যাচ্ছি সুকান্তবাবুর কাছে। স্যার বলুন। আচ্ছা, আমরা যেটা স্বামী বিবেকানন্দ তো হাওড়া জেলার বহু ঘটনার সঙ্গে যুক্ত, নানানভাবে রিলেটেড। তো আমরা মূল 3টে ঘটনা উল্লেখ করব যেখানে স্বামীজির খুব বড় ভূমিকা থেকে গেছে। প্রথম হচ্ছে 1898 সালের 6ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার দিন, উনি রামকৃষ্ণপুর লেনের নবগোপাল ঘোষের বাড়িতে এসেছিলেন। নবগোপাল ঘোষ ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের খুব বড় ভক্ত। তিনি কলকাতায় চাকরি করতেন, খুব বড়, কলকাতাতেই বাড়ি ছিল। তারপর উনি হাওড়ায় ওই রামকৃষ্ণপুর লেনে জমি কিনে একটা বড় বাড়ি বানিয়েছিলেন এবং স্বামীজিকে অনুরোধ করেছিলেন তার বাড়িতে এসে আতিথ্য গ্রহণ করতে। স্বামীজি তার অন্যান্য গুরু ভাইদের নিয়ে ওই বেলুড় মঠ থেকে নৌকো চেপে বিদেশ থেকে আনা একটা পোর্সেলিনের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি মাথায় করে নিয়ে গান গাইতে গাইতে, খোল বাজিয়ে, ওনার যে সুন্দর গলায় সেই গান গাইতে গাইতে উনি ওই 6ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এই নবগোপাল ঘোষের বাড়িতে এসেছিলেন। নবগোপাল বাড়িতে আসার পর তিনি ঠাকুরের ওই পোর্সেলিনের মূর্তিটি আসনে বসিয়ে পুজো করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পুজো করবেন কিভাবে, কোন মন্ত্র দিয়ে? তা পুজোর তো যে রামকৃষ্ণদেবের যে সাধারণ যে পুজোর যে মন্ত্র যেভাবে আর কি করা হয়, সেটা তো আলাদা করে কোনো মন্ত্র ছিল না। স্বামীজির হঠাৎ তিনি ধ্যানমগ্ন টাইপের হয়ে গেলেন এবং ওখানে বসেই তিনি একটি প্রণাম মন্ত্র লিখলেন, যেটি একটি ঐতিহাসিক ঘটনা।
এই কারণে যে সারা পৃথিবীতে আজকে এটা শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র হিসেবে গৃহীত হয়। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এইটি লেখার পর স্বামীজি পুজো টুজো করলেন। তারপর ওই নবগর্ভর স্ত্রী নিস্তারিণী দেবী তাকে অনুরোধ করলেন যে এরকম আমরা আজকে আপনার বাড়িতে খেয়ে দিয়েই যাব। তো সদল বলে আহার টাহার করে তিনি বিকেলবেলা আসার সময় এবার তিনি কি দিয়ে আসবেন, তিনি তো সাধু মানুষ, তার তো কিছু নেই সঙ্গে। তখন উনি সেই পাগড়িটা দিয়ে এলেন, যে পাগড়িটা ওনাকে ক্ষেত্রীর মহারাজা দিয়েছিলেন। সেই পাগড়িটা ওই বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে, ওরা সযত্নে সেটা রক্ষা করেছেন এবং এখনো পর্যন্ত মাঘী এক্স্যাক্টলি এই ছবিটা খুব সুন্দর ছবি, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন। এই মাঘী পূর্ণিমা সামনে আসছে, তো এখন তো কোভিড পরিস্থিতিতে ওই বাড়িতে রেস্ট্রিক্টেড খুব, আর এটাকে ওরা চট করে আর সামনে বার করেন না, কাঁচের বাক্সের মধ্যে সযত্নে রক্ষা করেছেন। কিন্তু ওই বাড়িতে এখনো ওই ঘটনার স্মরণে অনুষ্ঠান হয় মাঘী পূর্ণিমার দিন। এটা হচ্ছে এক। দুই হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে আন্দুলের থাকতেন মহেন্দ্রনাথ ভট্টাচার্য, যার নাম ছিল প্রেমিক মহারাজ। 1844 থেকে 1908 সাল পর্যন্ত তিনি তার সময়সীমা। তিনি 1879 সালে আন্দুল রাজবাড়িতে আন্দুল কালীকীর্তন সমিতি নামে একটা সমিতি প্রতিষ্ঠা করেছেন। এটা সায়ন তুমি জানো যে কালীকীর্তন হচ্ছে একটা অন্য ধারার গান। তো সাধারণভাবে যে রামপ্রসাদী বা শ্যামা সঙ্গীত যে ঢঙে গাওয়া হয়, কালীকীর্তনটা সেই আঙ্গিকের গান নয়, এটা হচ্ছে একেবারে পুরোপুরি উচ্চাঙ্গ সঙ্গীত। ভীষণভাবে উচ্চাঙ্গ সঙ্গীত। সৌরেন্দ্রবাবু এসছেন, সৌরেন্দ্র শেখর বিশ্বাস, নমস্কার স্যার, আপনাকে প্রণাম জানাই। আপনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং শুনছেন, খুব ভালো লাগছে। তো সেই কালীকীর্তন লিখতেন মহেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন প্রেমিক নামে, আর সুর দিতেন কৃষ্ণচন্দ্র মল্লিক, তার বন্ধু। এরা ইনি এই মহেন্দ্রনাথ ভট্টাচার্য অর্থাৎ প্রেমিক মহারাজ সম্ভবত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, কারণ কথামৃত আছে যে আন্দুলের লোকেরা কথামৃতকার লিখেছেন যে আন্দুলে গায়ক এসে আর কি রামকৃষ্ণদেবকে গান শুনিয়ে গেছেন। এই ঘটনা একটু থামাচ্ছি, বলছি যে উনি কি আন্দুল রাজবাড়িতে সভাকবি করছিলেন কি? হ্যাঁ 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 ঠিক ছিলেন। এবং আন্দুলেই ওই রাজবাড়িতেই ওই অনুষ্ঠানটা, তোমার সমিতিটা হতো। আচ্ছা, মানে রাজবাড়ির পৃষ্ঠপোষকতাতেই পুরো ব্যাপারটা চলতো। এক্স্যাক্টলি, ঠিকই। কিন্তু পরে সমস্যা হয়েছিল মানে কি, ওনাদের তো রাজবাড়ির নানা রকম নিয়ম কানুনের ঘেরাটোপ আছে, আর ওদের ওই যে প্রোগ্রামগুলো, গানের প্রোগ্রাম, সেগুলো করতে অসুবিধা হতো বলে স্থান পরিবর্তন হয়েছিল অনেকবার। হয়ে শেষকালে প্রেমিক মহারাজের বাড়িতে ওই সমিতিটা উঠে যায়। এখন আবার সেখান থেকে 5 একজনের বাড়িতে চলে গেছে। তো যাই হোক, সেই কালীকীর্তন সমিতি যেটা মানে বলার ব্যাপার, এটা হচ্ছে জনশ্রুতি আছে যে স্বামীজি 1901 সালে ঠাকুরের মানে রামকৃষ্ণদেবের জন্মতিথির আগে ওইখানে এসে ওই কালীকীর্তন সমিতির দলকে নিমন্ত্রণ করে গেছিলেন যে বেলুড় মঠে ঠাকুরের যে জন্মোৎসব হবে সেখানে গিয়ে কীর্তন পরিবেশন করতে। এবং যারা শুনছেন তারা শুনলে খুব অবাক হয়ে যাবেন, 100 বছরেরও বেশি সময় ধরে ওই ট্র্যাডিশন ওরা অক্ষুণ্ণ রেখেছিলেন। অর্থাৎ সেই বেলুড় মঠের পুরনো যে জায়গা যেখানে তাদেরকে স্থান দেওয়া হতো, টানা যত বছর জন্মোৎসব ঠাকুরের অনুষ্ঠিত হয়েছে, হয়তো সামান্য কয়েকবার গ্যাপ গেছে বা বাদ গেছে, কিন্তু ওরা সেই মানে সেই ট্র্যাডিশন এবং শ্রুতিতে রক্ষা করা গান, অর্থাৎ সেই এই তো আর নেই। অর্থাৎ ওই আমি বলতে চাইছি যে গানগুলোকে বাঁচিয়ে রাখা, এটা শ্রুতির মাধ্যমে হয়েছে। 3-4 প্রজন্ম ধরে ওরা শ্রুতির মাধ্যমে গানগুলোকে বাঁচিয়ে রেখেছেন। এবং আমি যখন খবর করতে গিয়েছিলাম তখন শুনেছিলাম যে ওনারা 100 বছরেরও বেশি বেলুড় মঠে ওই একই জায়গায় এই অনুষ্ঠান করেছিলেন। এবার স্বামীজি যে জায়গাটা এসেছিলেন বলে আর কি শোনা যায়, এটা লিখিত কোনো প্রমাণ নেই, কারণ সেটা সম্ভবত হয়তো প্রমাণ পাওয়া সবসময় সম্ভব হতো না। স্বামীজি তো একা আসেননি, নিশ্চয়ই সঙ্গে অন্য কোনো লোকজন এসেছিল। যাই হোক, যে রকটাতে এসে স্বামীজি বসেছিলেন বলে ওরা শুনেছিলেন, সেই রকটাকে প্রেমিক মহারাজের বাড়িতে কিন্তু বাঁধিয়ে রাখা আছে এবং ওখানে কিন্তু কাউকে বসতে দেওয়া হয় না। এটা আমি নিজের চোখে দেখে এসেছি এবং ছবি তুলে এনেছি যে ওই যে রকটা, যে অংশটায় স্বামীজি এসে বসেছিলেন আর কি, বাড়ির ভেতর বাড়ির মধ্যেই একটা রক আছে বড়, সেই রকটাকে ওরা আলাদা করে বাঁধিয়ে রেখে দিয়েছেন, ওখানে চট করে কাউকে বসতে দেন না। এটা একটা জনশ্রুতি। যাই হোক, কিন্তু এটা যে ঘটনা যে বেলুড় মঠে ওই পুরনো জায়গাতে যেখানে ওদের কীর্তন হতো আর কি,
সেখানে শ্রী শ্রীমা সারদা দেবী থেকে আরম্ভ করে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী অখণ্ডানন্দ, এইসব মানে মহাপুরুষরা তাদের কাল কীর্তন শুনেছেন, এবং শ্রী শ্রীমা সারদা দেবী তিনি কীর্তনের শেষে তাদের আদর আপ্যায়ন করে খাওয়াতেন, আমার আদুলের ছেলেরা বলে। তো এই আমাদের স্বামীজির সঙ্গে এই ঘটনাটার যোগসূত্রটা এখানেই, যে হয়তো স্বামীজির মাধ্যমে, স্বামীজি যদি নিজে নাও এসে থাকেন তাহলেও হয়তো উনি কাউকে পাঠিয়েছিলেন, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ওই কালী কীর্তন সমিতি কিন্তু বেলুড় মঠে ওই আমাদের হাওড়ার ঐতিহ্য রক্ষা করে সেই একই রকম বেশ পরিধান করে, অর্থাৎ সেই জটা জুটোধারী সন্ন্যাসীদের মতো আলখাল্লা টালখাল্লা পরে এবং ওই রকম সুরে, হ্যাঁ, কালী কীর্তন চট করে নকল হয় না, দেখবে ভালো করে যে এখনকার দিনেও কিন্তু কালী কীর্তন করে রিমেক হয়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার। ওরা খুব নিষ্ঠা নিয়ে এই ঐতিহ্যটা রক্ষা করে চলেছেন এতগুলো বছর, 1879 থেকে আজকে 2020, কম কথা নয়। যাই হোক, আর তৃতীয় যে ঘটনাটা, ঐতিহাসিক ঘটনা, সেটা হচ্ছে স্যার একটা অনুরোধ করেছেন, বিবেকানন্দ বোনের বাড়িও সেই পরিবার। স্যার এটা আমি আলোচনায় আজকে আমরা আনছি না, অন্যদিন আলোচনা করা যাবে, কারণ অনেক বড় বিষয় এটা। আমি আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলছি, যে আশা করছি নিশ্চয়ই সেটা ভালো লাগবে আপনার। এটা হচ্ছে যে নারীটের মহামহোপাধ্যায় আমাদের মন্মথনাথ, কি বলে মহামহোপাধ্যায় আমাদের কি যেন বলো তুমি, ইয়ে মহেশচন্দ্র ন্যায়রত্ন, মহেশচন্দ্র ন্যায়রত্ন বিখ্যাত পণ্ডিত, উনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং খুব মানে বড় মাপের পণ্ডিত, বিদ্যাসাগরের সমসাময়িক। তার বড় ছেলের নাম ছিল মন্মথনাথ ভট্টাচার্য। ঠিক আছে, নারীতে থাকতেন, নারীতেই বাড়ি। এই মন্মথনাথ ভট্টাচার্য ওই ওনার বাবার একটা শ্যামবাজারে বাড়ি ছিল, অর্থাৎ তোমার মহেশচন্দ্র ন্যায়রত্নের শ্যামবাজারে একটা বাড়ি ছিল। সেই সূত্রে উনি কলকাতায় থাকতেন এবং স্বামীজির সহপাঠী ছিলেন এই মন্মথনাথ, মানে মহেশচন্দ্র ন্যায়রত্নের বড় ছেলে। বুঝতে পারছো? এই মন্মথনাথ ভট্টাচার্য যখন ম্যাড্রাসের সহকারী অ্যাকাউন্টেন্ট জেনারেল, উনি ছিলেন প্রথম বাঙালি অ্যাকাউন্টেন্ট জেনারেল, হ্যাঁ, মানে ভারতবর্ষের প্রথম বাঙালি অ্যাকাউন্টেন্ট জেনারেল ছিলেন এই মন্মথনাথ ভট্টাচার্য। তিনি যখন ম্যাড্রাসে, পারিবারিক একটা ছবি দেখাচ্ছি স্যার। হ্যাঁ, অত্যন্ত ভালো কাজ করেছেন আমাদের প্রদীপ বাবু। আশা করছি প্রদীপ বাবুর বই তো এটা, নাকি? না, এটা প্রদীপ বাবুর বইয়ের নয়। আচ্ছা, যাই হোক, এটা একটা খুব ভালো ছবি দেখালে তুমি একটা। অত্যন্ত ঋদ্ধ হলাম আমরা যে ওই আমাদের যার কথা বলছি তার বইটা রয়েছে। তো যাই হোক, যেটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে স্বামীজি বিদেশ যাওয়ার আগে এবং কন্যাকুমারিকা যাওয়ার আগে এই ম্যাড্রাসে মন্মথনাথ ভট্টাচার্যের বাড়িতে ছিলেন এবং তার ছোট মেয়েকে গান শেখাতেন। এটা একটা খুব আশ্চর্য ব্যাপার। তাকে তিনি কুমারী পূজাও করেছিলেন। তারপর তিনি যখন কন্যাকুমারিকা থেকে ফিরে পন্ডিচেরি যান এবং তারপর আবার মন্মথনাথ বাবুর অনুরোধে ওনার বাড়িতে কিছুদিন থেকে মেয়েকে গান শিখে তারপর ওখান থেকে উনি বিদেশ চলে যান। বহু বছর পরে এই মন্মথনাথ বাবুর দৌহিত্রীর স্ত্রী, তিনি ওই খাতাটি রামকৃষ্ণ মিশনের উদ্বোধন কার্যালয়ে দান করেন, অরিজিনাল খাতাটা। অর্থাৎ এইখান থেকে আমরা স্বামীজির একটা, হাওড়ার সঙ্গে স্বামীজির একটা যোগসূত্র পাচ্ছি, এবং সেই খাতাটা উদ্বোধন পত্রিকায় 77-78 তোমার বর্ষের 4টি সংখ্যায় ধারাবাহিকভাবে পুরো খাতাটা প্রকাশিত হয়েছিল, যাতে দর্শকরা দেখতে পান, মানে যাতে জানতে পারে যে স্বামীজির, হ্যাঁ, বিষয়টা জানতে পারে যে স্বামীজির গানের খাতার মধ্যে কি ছিল, ইনট্যাক্ট যা মানে টোটো যা ছিল সেটাই হলো, কি বলে, সেটাই প্রতিফলিত হলো। তার কাজে এই 3টে অত্যন্ত গৌরবজনক ঘটনা স্বামীজির সঙ্গে আমরা ডাইরেক্টলি রিলেটেড হাওড়াবাসী হিসেবে আমরা খুব গর্ববোধ করতে পারি। যাই হোক, এবার আমরা চলে যাই, যেটা উনি বলছিলেন সৌরেন্দ্রবাবু, সেটাও একটা খুব বড় ব্যাপার, কিন্তু সেটা নিয়ে আমরা খুব একটা জানি না। স্বামীজির এক বোনের বিয়ে হয়েছিল খড়িয়া বসু পরিবারে, এবং সেই বোন সম্ভবত কোনো কারণে মারা গিয়েছিলেন এবং তার মৃত্যুর পরে স্বামীজি সে বাড়িতে এসেছিলেন। তো আমি যাই হোক, এই প্রসঙ্গটা আমরা খুব একটা যাচ্ছি না, কারণ এটা অন্য প্রসঙ্গ আমাদের আজকে। এই সম্পর্কে স্যার মানে পারিবারিক দাবি ছাড়া অন্য ডকুমেন্টেড কোনো প্রুফ সেভাবে পাওয়া যায় না। এক্স্যাক্টলি, সেভাবে কিছু নেই। সেই জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা একটুখানি চলে যাই, বেলুড় মঠ। এই বেলুড় মঠটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। বেলুড় মঠের ইতিহাস অনেকে জানেন, কিন্তু আমরা আমাদের সাধ্যমতো সংক্ষেপে একটু আলোচনা করে নেব। শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যু হয়
16ই আগস্ট 1886 সালে। 248 দিন তিনি ছিলেন কাশীপুরে একটা বাগান বাড়িতে, এবং এই কাশীপুর বাগান বাড়িকেই রামকৃষ্ণ মঠের প্রথম মঠ হিসেবে ধরা হয়। এই কারণে যে ওইখানেই যত মহাপুরুষ বলা যায়, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের যত শিষ্য বা ভক্ত ইত্যাদি তারা ওখানে আগমন করেছিলেন, এবং শ্রীশ্রীমা সারদা দেবীও ওখানে ছিলেন। সেই সূত্রে যদি মঠ ধরা হয় তাহলে রামকৃষ্ণ মিশনের আন্দোলনের ক্ষেত্রে এই মানে কাশীপুর উদ্যানবাটির ভূমিকা অনেক বেশি, সেটা শ্রীশ্রীমা সারদা দেবীও স্বীকার করেছেন। এই মঠ যদি ধরি তাহলে মঠ হিসেবে যদি ধরতে হয়, অফিসিয়াল নয়, আনঅফিসিয়ালি এটা কিন্তু একটা মঠ। এবং স্বামী গম্ভীরানন্দ দ্য হিস্ট্রি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন এই বইটা যে লিখেছেন, তাতে তিনি এই ঘটনাটা খুব গুরুত্বের সঙ্গে স্বীকার করেছেন। এরপরে যে যে বাড়িটায় মঠ উঠে গেল, মানে মঠ আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ ওই ঠাকুরের যে তপস্যারত শিষ্যগণ যারা দীক্ষা নিয়েছিলেন তারা এলেন বরানগরের বাড়িতে। সেটা হচ্ছে 19শে অক্টোবর 1886 সালে। তারা সেখানে সন্ন্যাস গ্রহণ করলেন, বরানগর মঠে চলে এলেন। কারণ কাশীপুর বাড়ি ছেড়ে দিতে হলো এই কারণে যে রামকৃষ্ণের মৃত্যুর পর খরচা কে চালাবে, এই নিয়ে নানা রকম ঝামেলা শুরু হলো। তখন ওরা একটা ভাঙা বাড়িতে বরানগরে উঠে এলেন, বেশ কিছুদিন সেখানে ছিলেন এবং খুব কষ্টে তাদের দিন কেটেছে। সেসব মানে ঘটনা যারা ইতিহাসে দেখেছেন বা পড়েছেন তারা জানেন যে অত্যন্ত কষ্ট করে তাদের দিন কাটাতে হয়েছে, প্রায় না খাওয়া অবস্থায়, এবং মানে তপশ্চর্যার একেবারে খুব কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। কারুর সঙ্গে কারুর বাড়ির যোগাযোগ নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, ভিক্ষে করেও খাবার পাওয়া যায় না, কি বলে সাহায্য, অর্থ সাহায্য প্রায় নেই বললেই চলে। এরকম খুব দুরবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন। তার মধ্যেও মোটামুটি যেটুকু পাওয়া গেছে তথ্য আর কি, তাতে ওই 1886 সালেই মঠে অনেকেই সন্ন্যাস গ্রহণ করেন, এবং যে সন্ন্যাস নামগুলো আমরা পাই, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ ইত্যাদি, এই নামগুলো তারা বিরজা হোম করে ওই বরানগর মঠেই নিয়েছিলেন। তারপরে 1892 সালে ফেব্রুয়ারি মাসে মঠটা উঠে গেল আলমবাজারের বাড়িতে। এই সময়টা অর্থাৎ এই 1886 থেকে আর স্বামীজি এদেশে আসা পর্যন্ত, অর্থাৎ 1896-97 সাল এই পর্যন্ত একটা পুরো হ্যাপাজার্ড টাইম, যেখানে সংগঠিতভাবে খুব একটা কাজ কিছু হয়নি। অনেকেই বাইরে নিজের মতন ঘুরেছেন, স্বামীজি নিজেও প্রবজ্জায় চলে গেছেন, পরিব্রাজকের জীবনে গেছেন, আমরা সকলেই জানি এটা। তারপর তিনি বিদেশ চলে যান, ওখান থেকে বিদেশ থেকে যখন তার সঙ্গে এখানে যোগাযোগ করা খুব মুশকিল ছিল, তিনি যখন ফিরলেন দেশে, তখন তার সঙ্গে আবার সেই গুরু ভাইদের দেখা হলো। এদের মধ্যে নানা রকম মনোমালিন্য হয়েছে, কিন্তু অনেকেই এই ধারণাটা ধরে রেখে নিজেদেরকে, অনেকেই আবার তার মধ্যে হিমালয়ে অন্যান্য নিজের তপস্যায় চলে গেছিলেন। মানে ঠিক জোটবদ্ধ ভাবে যে ব্যাপারটা ছিল, অনেকে আবার তাদের মানে স্বাভাবিক ব্যক্তি জীবনেও ফিরে এসেছিলেন অনেকে। হ্যাঁ, অনেকে স্বাভাবিক ব্যক্তি জীবনে ফিরে চলে গেছিলেন, কিন্তু যারা সন্ন্যাস নিয়েছিলেন তারা এই সময় সারদা দেবীর একটা ভালো ভূমিকা ছিল সকলকে এক জায়গায় করা। অবশ্যই এক জায়গায় করার, কিন্তু তারও অবস্থা খুব খারাপ তখন, তাকেও মানে খুব গেছে, মানে এই সময়টা খুব একটা টালমাটাল পরিস্থিতি গেছে। তারপরে তোমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে স্বামীজি বিদেশ থেকেই কিন্তু বারবার গুরু ভাতাদের চিঠি লিখছেন যে জমি সন্ধান করো, জমি সন্ধান করো, আমাদের একটা জায়গায় একজোট হতে হবে। হ্যাঁ, এটা স্বামীজি কিন্তু প্রত্যেকটা চিঠিতে বিভিন্ন ভাবে হিন্ট দিচ্ছেন যে খুঁজতে হবে, জমি খুঁজতে হবে। তো সেই জমি খোঁজা শুরু হলো, কিন্তু মোটামুটি এই 1895-96 সাল থেকে শুরু হলো। এবার প্রশ্নটা উঠতে পারে যে কেন বেলুড়েই এটা হলো, তাই না? তা কিন্তু নয়, অনেক জায়গায় খুঁজেছিলেন। হ্যাঁ, যেমন ধরো বরানগর যে যখন ছিল ওরা, তখন বরানগরের কুটিঘাটের কাছে ওইখানে কিছু একটা বাড়ি দেখা হয়েছে। তারপরে তোমার কাশীপুরে বাগান বাড়ি দেখা হয়েছে একটা। তারপর গোবিন্দ চৌধুরীর বাগান বাড়ি ছিল, সেটা একটা দেখা হয়েছে। দক্ষিণেশ্বরেও দেখা হয়েছিল, দক্ষিণেশ্বরে দেখা হয়েছে। কামারহাটিতে একটা জমি দেখা হয়েছে, কোন্নগরে একটা জমি দেখা হয়েছে। দক্ষিণেশ্বরের কাছে যে জমিটা ছিল সেখানেও তোমার সমস্যা কিছু ছিল। এরপরে গঙ্গার ধারে একটা 8 কাঠা জমি পাওয়া গেল, কিন্তু কোনোটাই তোমার নানান রকম জটে আর কি আটকে গেল, কোনোটাই আর কি পছন্দসই হচ্ছে না, নানা কারণে হচ্ছে না। এর শেষকালে যে জমিটার সন্ধান পাওয়া গেল, স্বামীজি কিন্তু তাগাদা দিয়ে যাচ্ছেন এবং বারবার সকলকে বলছেন যে যেভাবেই হোক জমি জোগাড় করো, টাকার অভাব হবে না, টাকা এসে যাবে। এবার স্বামীজির একটা খুব বড় উক্তি, এবং আমি যেটা বললাম যে আলমবাজারের পর মঠটা কিছুদিনের জন্য ওই আমাদের এখন যে বেলুড় মঠ রয়েছে তার একদম লাগোয়া নীলাম্বর বাবুর একটা বাগান বাড়ি আছে, এইখানে যেটাকে এখন পুরনো মঠ বলে। পুরনো মঠ বলে। ওইখানে সারদা মা কিছুদিন ছিলেন, অনেকদিনই ছিলেন স্বামীজি এই ঠাকুরের মারা যাওয়ার পরে,
এবং ওইখানে উনি পঞ্চতপা করেছিলেন ওই ছাতে, নীলাম্বরবাবুর বাড়ির ছাতে। তো সেই নীলাম্বরবাবুর বাড়িতে কিছুদিনের জন্য মঠটা ছিল প্রায় মাস 10 মতন। সে তার আগেই বেলুড় মঠের এই কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, সেটা আমি বলছি, আসছি। যে বাড়িটা পাওয়া গেল, যে জমিটা পাওয়া গেল মঠের, সেটা হচ্ছে তোমার পাটনার বাসিন্দা ভাগবত নারায়ণ সিং এর একটা জমি পাওয়া গেল, প্রায় 22 বিঘে জমি, 1 লপ্তে। সেখানে দুখানা বাড়ি রয়েছে, একটা ছোট বাড়ি, একটা বড় বাড়ি, ঠিক আছে। এই বাড়িটা, এই জায়গাটা সকলের পছন্দ হলো এবং দামও মোটামুটি চলে এলো। তার আগে স্বামীজি যখন বরানগর মঠে ছিলেন, তখন বরানগর খেয়াঘাটে দাঁড়িয়ে তিনি একটি উক্তি করেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি। তার মনে হয়েছিল এটা, সামথিং টেলস মি দ্যাট আওয়ার পার্মানেন্ট মঠ উইল বি ইন দ্য নেবারহুড অ্যাক্রস দ্য রিভার, অর্থাৎ নদীর ওপারে এই কাছাকাছি কোনো একটা জায়গাতেই মঠটা হবে এমন আমার মনে হচ্ছে। যাই হোক, 4 মার্চ 1898 সালে এই জমিটা দখলে চলে এলো এবং প্রায় খরচা পড়েছিল 40,000 টাকা এবং 4,000 টাকা পড়েছিল তোমার ওই জমি ভরাট করতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই কেনার ব্যাপারে অত্যন্ত তোমার ভূমিকা নিয়েছিলেন স্বামীজির বিদেশি শিষ্যরা, শিষ্য এবং শিষ্যারা দুই বলতে হবে। তো এই যে মঠটা, আমি একটু বিবরণ দিই, মানে সেকালে তখন যে বইটা পাওয়া যায়, অর্থাৎ স্বামী প্রভানন্দের যে গুরুত্বপূর্ণ বই এবং স্বামী গম্ভীরানন্দের লেখা এবং অন্যান্য পুরনো যেসব লেখাপত্র পাওয়া যায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে এই যে জমিটা পাওয়া গেল, এই 22 বিঘে জমি যেটা, সেখানে একটা অংশে রয়েছে নৌকো তৈরির কারখানা, কিছুটা জায়গায় আছে ডকইয়ার্ড, তারপর সেটাকে ওই মানে গর্ত হয়ে গেছে, মাটি ফেলে ভরাট করতে হয়েছে। বিশ্বনাথ উপাধ্যায়ের কাঠের গোলা ছিল। বিশ্বনাথ উপাধ্যায় ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিষ্য, ঠাকুর তাকে কাপ্তেন বলতেন। তো এই যে জমিটা, সেটা হলো তোমার পূব দিকে গঙ্গা, উত্তর পূর্ব প্রান্তে একটা মাঝারি একটা ছোট একতলা বাড়ি, একটা আম গাছ, সেই আম গাছটা এখনো আছে। দক্ষিণ প্রান্তে 3টে বিশাল দেবদারু গাছ ছিল। দড়ি ব্যারাকপুর মৌজার বড় পরগনার অন্তর্গত বেলুড় গ্রামের জমি। ঠিকানা হচ্ছে 5 নম্বর কাঠগোলা লেন। তুমি যে ছবিটা দেখাচ্ছ, এটা হচ্ছে পুরনো মঠের বাড়ি এবং স্বামীজির বাড়িটা একদম খুব সুন্দর ছবি। সায়ন, অত্যন্ত ধন্যবাদ। দর্শকদেরও আমি বলবো এই ছবিটা দেখে রাখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, একদম সেকালের ছবি। সায়ন, আমি যেটা আলোচনা করছি সেইটাই, এই বাড়িটা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল। আমি তার ইতিহাসে আসছি। তাহলে যেটা বললাম যে 5 নম্বর কাঠগোলা লেন, এইটা হচ্ছে ঠিকানা। তখন জিটি রোডের অবস্থা খুব খারাপ, স্বামীজি নিজেই লিখেছেন যে জঙ্গলে ভর্তি, রাস্তাঘাট নেই, লোকজন যাতায়াত করতেই পারে না, সরু সরু গলি ভেতর দিয়ে কোনো রকমে যাতায়াত করতে হয়। চারদিকে তোমার কি বলে নোংরা আবর্জনা ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে আছে। এই জঙ্গল কাটাতে 4খানা কাঁঠাল গাছ কাটতে হয়েছিল। সেটাই সেই 4টে কাঁঠাল গাছ বিক্রি করে 19 টাকা পাওয়া গেছিল। সেই 19 টাকা দিয়ে ঝোপ জঙ্গল সাফ করা হয়েছিল। আর স্বামীজি নিজেই বলছেন যে ওই যে ইট ভাটা ছিল, সেই ইট ভাটা থেকে রাবিশ বয়ে এনে তোমার ওই গর্তগুলো ভরাট করা হয়েছিল। উত্তর দিকে কিছুটা জায়গা জুড়ে ছিল হরিধন দত্তের বাগান বাড়ি আর জমি, সমুচন্দ্র পালের জমি। পশ্চিম সীমানার একাংশে এই ভাগবত নারায়ণ সিংয়ের জমিটা, আর একটা পায়ে চলা পথ। গোলাম আশরাফ, মহেন্দ্রলাল দাস, বেনিমাধব বিশ্বাসের জমি, কাঠের গোলা, ইটের ভাটা, লোহার কারখানা। একটু দূরে হচ্ছে বেলুড় বাজার আর জিটি রোডের জঙ্গল। এই হচ্ছে ওই যে সময়কার কথা বলছি, সেই সময়কার চিত্র। এইখানে স্বামীজি একটি চিঠিতে লিখছেন, মিস মুলার got us to buy a piece of land which cost rupees 40,000 and about 4,000 to level it and fill up the huge gaps in it as it was a dockyard. কি বোঝা গেল সায়ন? মিস মুলার গট আস টু বাই এ পিস অফ ল্যান্ড। মিস মুলার আমাদের একটা জমি কেনার জন্য টাকা দিয়েছেন, হুইচ কস্ট রুপিস 40,000, 40,000 টাকা দাম, অ্যান্ড অ্যাবাউট 4,000 টু লেভেল ইট, এটাকে সমতল করার জন্য আরো 4,000 টাকা প্রায় খরচা হবে, অ্যান্ড ফিল আপ দ্য হিউজ গ্যাপস ইন ইট অ্যাজ ইট ওয়াজ এ ডকইয়ার্ড। এটা আমি লিখছেন, কিন্তু মূলত ডকইয়ার্ড নয়, আরো অনেক কিছু যেরকম বললাম, ওই লোহার কারখানা, ইট ভাটা ইত্যাদি ইত্যাদি ছিল। দক্ষিণ দিক দিয়ে তখন ঢোকার জায়গা ছিল, একটা নয় 2খানা পুকুর ছিল, একটা ছিল পচা পুকুর,
খেজুর, আম, আচ্ছা। জামরুল, কাঁঠাল, অশোক, নিম, নারকোল, তাল, এইসব কলা গাছ, কচু ঝোপ, বাঁশঝাড়, সব রকম জিনিসই ছিল মোট কথা। বর্তমান যে মূল মন্দিরটা রয়েছে তার দক্ষিণ পশ্চিম দিকে ছিল একটা পচা পুকুর। তো হ্যাঁ, যেটা বললাম তাহলে যে ওই তোমার গাছ বিক্রি করে যে টাকা পাওয়া গেছিল সেটা দিয়ে ওই ঝোপ জঙ্গলটা পরিষ্কার করা হলো। এইবার এই যে জমিটা পাওয়া গেল, এই জমিটার উপরে যে দুখানা বাড়ি আছে, সেই দুখানা বাড়ির একটা বড় বাড়ি, একটা ছোট বাড়ি, কিন্তু সেগুলো তো বাস করার অবস্থায় নেই, সে তো একদম ঝোপ জঙ্গলে ঘেরা। তা কে এই কাজটা করবে? হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীকালে নাম নিয়েছিলেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, তিনি ছিলেন এটাওয়াতে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। এটাওয়াতে চাকরি করতেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার। তিনি 1897 সালে স্বামীজির ডাকে এপ্রিল মাসে চাকরি ছেড়ে দিয়ে এই মঠে চলে এলেন এবং বেলুড়ে এই জমির দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিয়ে নিলেন। এবং তিনি একমাত্র লোক যিনি বেলুড় মঠে আত্মসন্ন্যাস নিয়েছিলেন 9ই আগস্ট 1899 সালে। এটা একটা উল্লেখযোগ্য ঘটনা। বাসি গুরু ভাইরা সন্ন্যাস নিয়েছিলেন বরানগর মঠে, এই স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ তিনি আত্মসন্ন্যাস নিয়েছিলেন বেলুড় মঠে। যাই হোক, আমরা ফিরে যাই এবারে তাহলে কনস্ট্রাকশন, মঠের বিল্ডিং কনস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে। প্রথম দিকটা স্বামী ব্রহ্মানন্দের একটা চিঠি 18 জুন 1898 থেকে জানা যাচ্ছে যে কন্ট্রাক্টর লাগানো হয়েছে 5-6টা ঘর বানাবার জন্য। এড়েদা মানে হচ্ছে আড়িয়াদহ। আড়িয়াদহ থেকে একজন ইঞ্জিনিয়ার ছিলেন রায়বাহাদুর পিসি ব্যানার্জি, তার সাহায্য নিয়ে গোলাম রসুল বলে একজনকে কন্ট্রাক্টর লাগানো হয়েছে পুরনো একতলা বাড়িতে কয়েকটা ঘর বাড়াবার জন্য এবং বারান্দা করার জন্য, এবং দোতলা হবে, তার সঙ্গে দোতলা ঘরে বারান্দা হবে। তুমি যে ছবিটা দেখাচ্ছ এই ছবিটা, পুরনো বাড়িটাকে বাড়িয়ে এই একতলার ঘর আর বারান্দা, এই যে সামনে যে বারান্দা খুব সুন্দর করে ছবিটা দেখা যাচ্ছে, দোতলার ঘর বারান্দার ছবিটাও দেখা যাচ্ছে। এই জিনিসটা তখন তৈরি করা হচ্ছে আর কি, মানে তৈরি করা শুরু হয়েছে। ভিত খোঁড়া শুরু হয়েছিল 13ই জুন 1898 সালে, আর মোটামুটি ভাবে কয়েক মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল। তো তার মধ্যে তো নীলাম্বর বাবুর বাড়িতে ওই মঠটা রয়েছে, অর্থাৎ মানে টেম্পোরারি এই কনস্ট্রাকশন কাজটা হওয়ার সময় নীলাম্বর বাড়িতে মঠটা রয়েছে। 3টে তারিখ এই বেলুড় মঠের ইতিহাসে। আমি ঠাকুরের মূল মন্দিরের প্রসঙ্গে কিন্তু এখনো আসিনি, কারণ ঠাকুরের মূল মন্দির হয়েছে অনেক পরে। যখন যারা বেলুড় মঠের যে মূল মন্দিরটা এখন দেখছেন, সে মন্দির কিন্তু হয়েছে অনেক অনেক পরে, তার কথা আমরা আলোচনা করছি না। তো ঠাকুরের মন্দির তখন হয়েছিল এই বাড়িরই একটা দোতলার ঘরে, নতুন যে বাড়িটা হয়েছিল দোতলা তার একটা ঘরে ঠাকুরের মন্দির হয়েছিল, সেটাই আসছি পরে। তার আগে 3টে গুরুত্বপূর্ণ তারিখের কথা আমরা উল্লেখ করব, যে তারিখগুলো বেলুড় মঠের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওই যে জমিটা বললাম, যে জমিটা ওই ভগবত নারায়ণ সিং এর যে 22 বিঘে জমি, সেই জমিটার দখল পাওয়া গেছিল 25শে ফেব্রুয়ারি 1898 সালে, কিন্তু পুরো পেমেন্ট হয়নি। স্বামী প্রেমানন্দের একটা চিঠিতে দেখা যায় যে 27শে ফেব্রুয়ারি পূর্ণচন্দ্র দাঁয়ের বাড়িতে ঠাকুরের জন্মোৎসব হয়েছিল। এর একটা কারণ ছিল, এর পেছনে একটা অদ্ভুত ইতিহাস। সেটা হচ্ছে স্বামীজি যেহেতু বিদেশ থেকে ফিরেছিলেন, তাই রানী রাসমণির যে মথুরামোহন যে তার ছেলে, তার যে ছেলে অর্থাৎ ত্রৈলোক্যনাথ বিশ্বাস, তিনি স্বামীজিকে দক্ষিণেশ্বরে ঢুকতে বারণ করেছিলেন। সেই জন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবের বদলে পূর্ণচন্দ্র দাঁয়ের বাড়িতে জন্মোৎসবটা হতো, কিন্তু কেউই কারোর সাহস হয়নি আটকাবার। এটা মৌখিক একটা নির্দেশ ছিল, আর যদিও স্বামীজি দক্ষিণেশ্বরে যাননি, কিন্তু মানে উনি একটা নিষেধ আরোপ করেছিলেন যে ও কালাপানি পেরিয়ে এসছে বলে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে পারবে না। স্বামীজি এসবকে তোয়াক্কা করতেন না, তাকে আটকানোর ক্ষমতা ছিল না। যাই হোক, যে তারিখটা আমি বলছি তোমাকে, 27শে ফেব্রুয়ারি পূর্ণচন্দ্র দাঁয়ের বাড়িতে যে উৎসব হচ্ছে, সেখানে থেকে স্বামীজি টুক করে দুপুরবেলা প্রচন্ড ভিড় হয়েছে, অনেক লোকজন এসছে। স্বামীজি বক্তৃতা করার কথা, কিন্তু উনি সময় পাচ্ছেন না। উনি গোপনে কয়েকজন শিষ্যকে নিয়ে, মানে ভক্ত, মানে আমাদের বন্ধু বান্ধব, মানে ওনার ভক্ত বন্ধুকে নিয়ে নতুন জায়গায়, যেটা কেনা হয়েছে আর কি, দখল পাওয়া গেছে, সেইখানে ওই ঠাকুরের যে আত্মারামের কৌটো, অর্থাৎ অস্থির যে কৌটো, সেইটা নিয়ে তিনি এলেন, এসে ঠাকুরের পুজো করলেন। এই তারিখটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি 1898 সালে। দ্বিতীয়বার ওইখানে ঠাকুরের ছবি নিয়ে এসে পুজো হলো 12ই নভেম্বর 1898 সালে
শ্রী শ্রী মাকে নিয়েছে ওই জমিটা দেখানোর জন্য। শ্রী শ্রী মাকে ওই জমিটা দেখানোর জন্য স্বামীজি নিয়ে এলেন এবং তাকে দিয়ে ঠাকুরের ছবি ওই জমিতে পুজো হলো 12ই নভেম্বর। আর শেষকালে 9ই ডিসেম্বর যখন ঠাকুর ঘরটা তৈরি হয়ে গেছে, তখন 1898 সালে 9ই ডিসেম্বর আরেকবার পুজো হলো। সেই পুজোটার জন্য স্বামীজি আগের দিন রাত্রিরে মঠে এসছেন কলকাতা থেকে, এবং ব্রহ্মচারী হরিপদকে দিয়ে তিনি পুজো জিনিস টিনিস এনেছেন। এবং সকালবেলা স্বামী তুরীয়ানন্দ, সদানন্দ, বিরজানন্দ, প্রিয়নাথ মুখোপাধ্যায় এবং কয়েকজন শিষ্য ভক্ত ইত্যাদি, সারা বুল আছেন, মিসেস মিল আছেন, মিস ম্যাকলাউড আছেন, নিবেদিতা রয়েছেন, এদের উপস্থিতিতে একটা বিশেষ পুজো হোম হলো। এবং সেইটাকে মঠের রেকর্ড বুক অর্থাৎ বেলুড় মঠের যে ডেলি ডায়েরি লেখা হয়, জানো তো, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে বেলুড় মঠে তখনকার দিনে যে বিবরণগুলো, সেগুলো মঠের ডায়েরিতেই লেখা আছে। পুরনো এদের আমাদের সাধুদের লেখা আছে, সেটা পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেইটা সেখানে লেখা আছে এইটাই কথা, ঠাকুর ওয়াজ টেকেন টু দ্য নিউ মঠ অ্যান্ড দ্য নিউ মঠ ওয়াজ কনসিক্রেটেড, অর্থাৎ ঠাকুরকে নতুন বাড়িতে প্রতিষ্ঠা করা হলো। হ্যাঁ, এই হচ্ছে বেলুড় মঠ প্রতিষ্ঠার মোটামুটি ইতিহাস আর কি। ছবিটাও তোমাকে দেখানোর জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং মানে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা মোটামুটি পুরোনো দিনের ইতিহাসটা একটুখানি একটা আলোচনা করে নিলাম। এবারে আমরা আরো কয়েকটা দিকের দিকে দেখি। আশা করছি যে দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের কথা বা আলোচনা, কিভাবে কত কষ্ট করে, কত পরিশ্রম করে সাধুদের সেখানে থাকতে হয়েছে। এবার দেখুন সমস্যাটা কোথায় কোথায় এগিয়ে এসছে। বেলুড় মঠটা পড়ছে বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে। খাটা পায়খানা, পানীয় জলের সমস্যা, গঙ্গা জলে রান্না করতে হবে। শ্রীরামপুরে জল এসছে অনেক পরে, তাহলে সেই গঙ্গা জল ওই গঙ্গা থেকে তুলে, এবং পার্টিকুলারলি যখন জল মানে ভালো অবস্থায় থাকবে সেটা লক্ষ্য রাখতে হতো যে কোন সময় জল চলে আসে। মঠের অনেক মহারাজ তাদের ব্যক্তিগত চিঠিতে নানান সমস্যার কথা লিখেছেন, যেমন বর্ষাকালে জল উঠে আসছে জমিতে, এমনি তো একটু বৃষ্টি হলেই জল উঠে আসবে। জায়গা তো সেভাবে অতটা পরিষ্কার করে তৈরি হয়নি। এখন আমরা যেসব দেখছি, যে চিত্র দেখছি, তার সঙ্গে সেই চিত্র মেলাতে গেলে একদম আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। যাই হোক, শ্রীরামপুরে জল অনেক পরে এসছে, খাটা পায়খানা, পানীয় জল এইসব রয়েছে। কারেন্ট এসছে 1927 সালের শেষ দিকে। মঠে তখন কেরোসিনের লণ্ঠন 8টা আর মোমবাতির জল ঠাকুর ঘরে। কলকাতা থেকে আহিরিটোলা হয়ে থেকে বাঁধাঘাটে নেমে পায়ে হেঁটে কাঠগোলা লেন বলে একটা জায়গা ছিল, সেখান দিয়ে ওই মঠে যাওয়া যেত খুব তাড়াতাড়ি। অর্থাৎ কেউ যদি কলকাতা থেকে বাগবাজার থেকে যেতে চাইতো, বেশিরভাগই তাই হতো, তাহলে আহিটোলা ঘাট থেকে বা বাগবাজার ঘাট থেকে আর কি নৌকো করে গিয়ে বাঁধাঘাট নামতো, নেমে পায়ে হেঁটে কাঠগোলা লেন চলে যেত। গঙ্গার পোস্তার কাজটা স্বামীজি যখন বেঁচে ছিলেন সেই সময় শুরু হয়েছিল। এবং একটা খুব মজার ঘটনা হচ্ছে, গিরিশ ঘোষের ক্লাসিক থিয়েটারে একটা বেনিফিট নাইট করে 800 টাকা ডোনেশন তোলা হয়েছিল এই কাজটা করার জন্য। খুব অবাক ব্যাপার। গিরিশ ঘোষ খুব করতেন। গিরিশ ঘোষকে স্বামীজি মজা করে জিসি বলতেন, আর গিরিশ ঘোষের সঙ্গে স্বামীজির খুব মানে লাগতো আর কি, মানে বেশ দুজনে খুব মানে জমকালো আর কি ঝগড়া হতো, সেটা অন্যরা সবাই খুব উপভোগ করতেন আর কি। তো যাই হোক, সেই গিরিশ ঘোষ স্বামীজিকে খুবই ভালোবাসতেন, স্বামীজিও ওনাকে খুব ভালোবাসতেন। তো এই গিরিশ ঘোষ এই ক্লাসিক থিয়েটারে বেনিফিট নাইট করে 800 টাকা ডোনেশন এনে দিয়েছিলেন। তার মধ্যে স্বামীজিরা আচ্ছা, যিনি বলছেন নমস্কার, তাকেও নমস্কার জানাচ্ছি, বলছেন ভালো লাগছে। আচ্ছা, এবার তার মধ্যেই মঠের যারা মহারাজ রয়েছেন তারা নিজেদের আনন্দ রাখার জন্য ওখানে চাষবাস করছেন, ফুলের গাছ লাগাচ্ছেন, খেলাধুলো, প্যারালাল বার, জিমনাসিয়াম এইসব। কারণ সাধু ব্রহ্মচারী তোমার যারা যারা নতুন নতুন আসছে, তারা তো পঠন পাঠন করবে, তার সঙ্গে সঙ্গে তো কিছু খেলাধুলোর ব্যবস্থাও রাখতে হবে, মানে মনের স্ফূর্তিও তো তৈরি করতে হবে। এর মধ্যে যেটা ঘটলো মারাত্মক ঘটনা সায়ন, সেটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটি একটা ট্যাক্স চাপিয়ে দিল 207 টাকা। কি না, এটা হচ্ছে এন্টারটেনমেন্টের জায়গা, দ্য পাবলিক প্লেস, প্রচুর ভক্ত আসছে, চাঁদা উঠছে, আমরা কিছু পাচ্ছি না। ম্যাথর কাজ বন্ধ করে দিল, ম্যাথর আর আসছে না, পায়খানা বন্ধ হচ্ছে না, সমস্যা হয়ে গেল। এই কিছুতেই বুঝি আর হলো না। শেষকালে স্বামী ব্রহ্মানন্দ মামলা ঠুকলেন কোর্টে। কি করবেন উনি? তো সেই মামলা গড়ালো একেবারে 23শে ফেব্রুয়ারি 1901 পর্যন্ত। সেই মামলা জিতলেন এবং তারপরে মঠ হয়ে গেল, ট্যাক্স ফ্রি হয়ে গেল। অর্থাৎ মানে মঠের এটা যে এন্টারটেনিং কোনো ব্যাপার নেই। আর অ্যাকচুয়ালি স্বামীজির অনেক বিদেশি ভক্ত আসতেন,
তারা ওই বেলুর হাউসে থাকতেন আর কি, হ্যাঁ, বালি হাউসে, সরি বালি হাউসে থাকতেন। তো সেইখানে ওইখানে ওরা ভেবে নিয়েছিল যে এটা বোধহয় মানে মজার জায়গা, বা বিদেশি আসে, ওরা অনেক মানে খানা দানা করে, নাচ গান হয়, এইসব আর কি। অনেকে ভুল ধারণা ছিল এরকম তখনকার দিনে। যাই হোক, তো সেই শেষকালে মামলা করতে হলো স্বামী ব্রহ্মানন্দকে, এবং 23শে ফেব্রুয়ারি 1901 সালে সেই মামলা হাইকোর্টে জেতার পর তারপরে সেই তোমার উঠলো, কি বলে, সেই ট্যাক্স রিলিফ হলো। এর মধ্যে দোতলায় সাধু নিবাস তৈরি হয়ে গেছে, ঠাকুরের বাড়ি তৈরি হয়ে গেছে, আর 1901 সালে প্রথম দুর্গাপুজো তৈরি হলো, মানে অনুষ্ঠিত হলো মঠে। সেখানে সারদা মাকে আনা হয়েছিল, এবং সেটা খুব সাধু ব্রহ্মচারীদের মনে একটা খুব ভালো উন্মাদনা তৈরি হলো। সেটা স্বামীজির একটা মূল উৎসাহ ছিল আর কি, যে মঠে জ্যান্ত দুর্গার পুজো হবে, আমি করে দেখাবো সেইটা। এইবার তোমার আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি, যাই হোক শেষের দিকে চলে আসবো, অনেকটা কথা বলাও হয়ে গেছে। এবারে খুব উপভোগ্য হচ্ছে, বলুন স্যার। হ্যাঁ, মূল যে মন্দিরটা আমরা এখন দেখি, সেটা তৈরি হয়েছে কিন্তু অনেক পরে, এবং অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তার কারণ প্রথম হচ্ছে টাকার অভাব, কে দেবে অত টাকা। যে জায়গাটায় এখন মন্দিরটা রয়েছে তার আগে একটা জায়গা, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের অবদান এখানে অপরিসীম, যদিও অন্যান্য সমস্ত সাধু মহারাজদের অবদানও বিশাল, কিছু কম নয়, কারণ তারা প্রত্যেকেই খুব কষ্ট করেছেন এবং নানানভাবে অর্থ সাহায্য ভক্তরা দিয়েছেন। এটা বললে ভুল হবে, মানে অনেকের অনেক তোমার ঘাম রক্ত ঝরানো আছে এই মঠ তৈরির পেছনে, পরিশ্রম, সবচেয়ে বড় কথা পরিশ্রম। নিজেরা সাধুরা অনেক পরিশ্রম করেছেন এই জমিটাকে ঠিকঠাক করতে, বা অনেক সময় মজুরের কাজও করেছেন এরকম। তো এরকম একটা ব্যাপার আর কি, মানে প্রত্যেকেই এইটা নিয়ে, মঠটা নিয়ে খুব আগ্রহী ছিলেন। তারপর মঠের যে নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছিল তার বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না, সেটা স্বামীজি ঠিক করে দিতেন। বিভিন্ন মিটিং টিটিং হতো, আলোচনা হতো, ক্লাস নেওয়া হতো। এই মানে স্বামীজি নিজেই মানে সকলকে আর কি ভালো থাকার জন্য নানা রকম মেথড, বা মানে যখন বাইরে থাকতেন তখন ওখান থেকে চিঠি দিয়ে দিয়ে উনি ইন্সপায়ার করতেন, সকলকে উদ্বুদ্ধ করতেন যে এই করো, প্রত্যেককে এই করো, ওই করো, এইরকম এরকম ভাবে প্রত্যেককে চাঙ্গা করার চেষ্টা করতেন খুব। নিজে হয়তো অসুস্থ আছেন, কোথাও বেড়াতে মানে অন্য কোনো কাজে গেছেন বা কোনো জায়গায় গেছেন, চিঠি পাঠাচ্ছেন যে মঠ কেমন চলছে, তার দাও আমাকে, ফিডব্যাক দাও, এরকম ব্যাপার। তো মোটামুটি 13ই মার্চ 1929 সালে একটা নতুন মন্দির, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই যে ছবিটা তুমি দেখাচ্ছ, এই মন্দিরের জন্য একটা ফাউন্ডেশন স্টোন অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেটা করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। তো এই ভিত্তিপ্রস্তরটা কিছুদিন পরে একটু চেঞ্জ করতে হয় ওনাকে, মানে যে জায়গাটা স্বামীজি নির্দিষ্ট করে দিয়ে গেছিলেন, এবং যে জায়গায় ওই আত্মারামের কৌটো স্থাপন করে মূল মন্দিরের আর কি গর্ভগৃহটা তৈরি করার কথা ছিল, সেটা একটুখানি পাল্টে দিতে হয়েছিল। তার ফলে আবার একটা নতুন করে সেকেন্ড ফাউন্ডেশন স্টোন একটা বসাতে হয়েছিল, সেটা 16ই জুলাই 1935 সালে, এবং দায়িত্ব দেওয়া হয়েছিল বিখ্যাত মার্টিন বার্ন কোম্পানিকে। এবং হেরাল্ড ব্রাউন, যিনি ওই মার্টিন বার্নের আর্কিটেক্ট ছিলেন, তার সঙ্গে এই হরিপ্রসন্ন মহারাজ, তাকে স্বামীজি পেশান বলে ডাকতেন, খুব আদরে ছিলেন তিনি স্বামীজির, এবং স্বামীজি বলেছিলেন যে তুই এই কাজটা শেষ করবি, যেভাবেই হোক শেষ করবি। তো সেই দায়িত্ব উনি শেষ করেছিলেন। এবং এই মন্দিরটা স্বামীজির একটা স্বপ্ন, এটা নিয়ে বারবার তিনি আলোচনা করেছেন হরিপ্রসন্নের সঙ্গে, অন্যান্য সাধু মহারাজদের সঙ্গে আলোচনা করেছেন। এত সময় পেরিয়ে গেছে, তার আগেই উনি মোটামুটি একটা রূপরেখা দিয়ে গেছেন, নকশা প্রায় 2-3 রকমের নকশা তৈরি করা হয়েছে। সেসব অনেক ইতিহাস, মানে মঠের ইতিহাসের একটা বিরাট বড় অধ্যায় স্বামীজির এই পরিকল্পনা, যে কিভাবে এই মন্দিরটা তৈরি করা হবে, এমন একটা যে জিনিস তৈরি হবে পৃথিবীর ইতিহাসে এটা একটা তোমার নমুনা হয়ে থাকবে বা নিদর্শন হয়ে থাকবে। তার মধ্যে হিন্দু, ইসলামিক, বুদ্ধ, খ্রিস্টান, রেনেসাঁ যুগ, গথিক স্ট্রাকচার অর্থাৎ মধ্যযুগের স্থাপত্য, গথিক যে বড় বড় থাম বা পিলার আমরা দেখতে পাই, সেইটা রেনেসাঁ যুগের যে স্থাপত্য, এইগুলোর কারণটা হচ্ছে স্বামীজি গোটা ভারতবর্ষ ঘুরেছেন, তিনি গোটা ভারতের বিভিন্ন মন্দির দেখেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি বিদেশও ঘুরেছেন। তিনি চাইছেন যে এমন একটা অদ্ভুত জিনিস তৈরি হোক আমাদের ভারতবর্ষে, যেটা অননুকরণীয়, এবং সত্যিই তাই, তার সেই আকাঙ্ক্ষাকে রূপ দিয়েছেন এই যারা তৈরি করেছেন। সেই মন্দিরটা চুনার পাথর দিয়ে তৈরি হলো, প্রায় তোমার 32,900 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে, প্রায় 112.5 ফুট উঁচু একটা মন্দির তৈরি হলো, এবং উদ্বোধন হলো 14ই জানুয়ারি 1938 সালে, অর্থাৎ মকর সংক্রান্তির দিন
1938 সালে মন্দিরটা শেষ হয়ে গেল, উদ্বোধন হলো সেই মন্দিরের ভেতরে যে মূর্তিটা এখন রয়েছে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ দেবের, সেটা তৈরি করেছিলেন বিখ্যাত ভাস্কর গোপেশ্বর পাল। ঘূর্ণিতে ওনার বাড়ি ছিল, কলকাতাতে জি পাল অ্যান্ড স্টুডিও, কাশীমিত্র ঘাট রোডে ওনার বিখ্যাত স্টুডিও এখনো আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার সেরকম আর পরবর্তীকালে উত্তরাধিকারী খুব একটা হয়নি কেউ। যাই হোক, ওনারা বেশিরভাগই এই রামকৃষ্ণদেবের মূর্তি বানিয়েছেন আর কি বিভিন্ন জায়গাতে। আর চন্দ্রাতপ যেটা অর্থাৎ ডিজাইন যেটা, সেই ডিজাইনটা করেছিলেন নন্দলাল বোস। মায়ানমার থেকে টিক উড আনা হয়েছিল, অর্থাৎ ব্রহ্মদেশ থেকে টিক উড এনে তার দরজা জানলা তৈরি করা হয়েছিল এবং ওই পাটাতনগুলো তৈরি করা হয়েছিল। ঠাকুরের যে বেদির যে তোমার চারপাশ যে সুন্দর করে ডিজাইন করা আছে, এইটা ঠাকুরের যে মূল যে মূর্তিটা, ওখানেই আত্মারামের কৌটো বা ইত্যাদি স্থাপন করা হয়েছিল। তার জন্য বিশেষ পুজো টুজোর আয়োজন করা হয়েছিল ওই তারিখে, অর্থাৎ উদ্বোধনের দিন মাঘী, ওইটা ছিল মকর সংক্রান্তির দিন। তো তখন স্বামী বিজ্ঞানানন্দ হচ্ছেন মঠের প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন, যদিও উনি বেশি দিন বাঁচেননি, 1938 মারা গেছিলেন। আর এবার আমি চলে যাব যারা ডোনার ছিলেন তাদের কিছু কথায়। বেলুড়ে জমি কেনার জন্য মিস হেনরিয়েটা মুলার দিয়েছিলেন 2000 পাউন্ড, 1000 পাউন্ড দিয়েছিলেন মিস সাউটার। ক্যাপ্টেন সেভিয়ার এবং তার স্ত্রী স্বামীজির মাকে দুলপ্তে বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন, সাহায্য করেছিলেন, ধার নয় সাহায্য করেছিলেন। মায়াবতী আশ্রমের জমিও কেনার জন্য টাকা দিয়েছিলেন ক্যাপ্টেন সেভিয়ার। হেল পরিবার, যাদের আশ্রয়ে স্বামীজি ছিলেন, তারা 1933 সালে $18,500 বেলুড় মঠকে দিয়েছেন। সারা বুল স্বামীজির শিষ্য ছিলেন, তিনিও এই মঠের তৈরি করার জন্য বেশ কিছু টাকা দিয়েছিলেন এবং মিশনের সেক্রেটারি স্বামী শারদানন্দকে $5,000 দিয়েছিলেন 1911 সালে। এছাড়া মানে স্বামীজি বেশিরভাগই দেখা যাচ্ছে বিদেশি যারা শিষ্য শিষ্যা ছিলেন তারা অনেকেই মুক্তহস্তে দান করেছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের দেশীয় যেসব ভক্ত ছিলেন তারাও অনেক টাকা বিভিন্ন সময় দান করেছেন। না হলে এই মঠ বা মিশন চালানো সত্যি শক্ত ব্যাপার ছিল খুব, কারণ এটা পুরোপুরি চলে মানুষের দানের ওপরে। এবারে আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনায় ইতি টানি, অনেকটা সময় আমরা এগোচ্ছি। 1 মার্চ 1897 এটা রামকৃষ্ণ মঠ এবং মিশনের ইতিহাসে একটা স্মরণীয় দিন। কেন? 1 মে 1897 সাল বেলা 3টের সময় বলরাম ভবনের দোতলার হলঘর, বলরাম বসুর বাড়িতে দোতলার হলঘরে প্রায় 40 জন মানুষ সমবেত হয়েছেন। তাদের মধ্যে সন্ন্যাসী ভক্তও আছেন, আবার গৃহী ভক্তও আছেন। ব্যাপারটা খেয়াল করার মতো। 1 মে 1897 সালে বেলা 3টের সময় বলরাম ভবনে একটা মিটিং হচ্ছে, প্রায় 40 জন মানুষ। স্বামীজি তার সামনে একটা বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতাটা রেকর্ডেড, প্রসিডিংস অফ দ্য মিটিংয়ে লিপিবদ্ধ করা হচ্ছে। সেইখানে একটা সংঘ গঠনের প্রস্তাব দিচ্ছেন স্বামীজি। তিনি বলছেন একটা অ্যাসোসিয়েশন দরকার আমাদের। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে এমন একটা সংঘ তৈরি করা দরকার যেখানে ত্যাগী এবং গৃহী দুদলই থাকবেন, দুদলই কাজ করবেন এবং তার জন্য একটা পরিচালন সমিতিও করা দরকার। এটা ছিল শনিবার, এই 1 মে। তার ঠিক পরের বুধবার অর্থাৎ 5ই মে, বুধবার দিন দ্বিতীয় সভাটা হলো। সেই সভায় নাম হলো, এই যে অ্যাসোসিয়েশন সেটার নাম হলো রামকৃষ্ণ মিশন। মিশনের সাধারণ সভাপতি হলেন স্বামীজি নিজে, আর কলকাতা কেন্দ্র পরিচালনা করার জন্য যে নিয়ম কানুন সেগুলো লেখা হলো। স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী যোগানন্দ হলেন মিশনের কলকাতা কেন্দ্রের সভাপতি এবং সহসভাপতি। তার সঙ্গে নরেন্দ্রনাথ মিত্র হচ্ছেন সম্পাদক, আর সহ সম্পাদক হচ্ছেন ডাক্তার শশীভূষণ ঘোষ এবং শরৎচন্দ্র সরকার। আমি এটা থেকে বোঝাতে চাইছি যে স্বামীজির উদ্দেশ্যটা কি ছিল। শুধু সন্ন্যাসী নয়, তার সঙ্গে সঙ্গে গৃহস্থকেও, অর্থাৎ গৃহী এবং ত্যাগী, তিনি এই কথা বলেছেন, গৃহী ত্যাগী। দেখো, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ এরা ঠাকুরের সাক্ষাৎ শিষ্য। এরা মিশনের কলকাতা কেন্দ্রের সভাপতি ও সহসভাপতি হলেন বটে, কিন্তু নরেন্দ্রনাথ মিত্র তো নন, কি বলে, সাধু নন। তিনি হলেন সম্পাদক, আর সহ সম্পাদক হলেন ডাক্তার শশীভূষণ ঘোষ এবং শরৎচন্দ্র সরকার। এরা কেউই কিন্তু সাধু নন, গৃহী। 4 বছর বাদে অর্থাৎ 1901 সালে
ফেব্রুয়ারি মাসে একটা ট্রাস্ট ডিড তৈরি করা হলো। সেই ট্রাস্ট ডিডে রামকৃষ্ণ মঠকে রেজিস্ট্রেশন দেওয়া হলো। রেজিস্টার করার জন্য স্বামীজি হাওড়া কোর্টে এসেছিলেন। সেই তার একটা ফলক এবং স্বামীজির একটা মূর্তি আমাদের হাওড়া কোর্টে আছে। হ্যাঁ, এই ট্রাস্ট ডিডের মাধ্যমে তিনি নিজেকে বাদ রেখে তিনি ভেবে দেখতে পেয়েছিলেন যে তার দিন শেষ হয়ে যাচ্ছে, বাকি 11 জনকে নিয়ে একটা কমিটি করে স্বামী ব্রহ্মানন্দকে সভাপতি করে এবং স্বামী শারদানন্দকে সম্পাদক করে একটা ট্রাস্ট ডিড, অর্থাৎ বেলুর মঠের যে জমি এবং সম্পত্তি রয়েছে সেটা চালানোর জন্য মঠের একটা যে ট্রাস্ট ডিড সেটা রেজিস্ট্রি হয়েছিল তোমার হাওড়া কোর্টে। আর তার 8 বছর বাদে আইন সিদ্ধ হয়েছিল রামকৃষ্ণ মিশন, অর্থাৎ 1910-এর আগস্ট মাসে রামকৃষ্ণ মিশন যখন তৈরি হলো, অর্থাৎ রেকগনাইজড হলো, অর্থাৎ রামকৃষ্ণ মঠ কিন্তু স্বামীজির জীবদ্দশাতেই রেকগনাইজড হয়েছে, কিন্তু রামকৃষ্ণ মিশন রেকগনাইজড হয়েছে স্বামীজির মৃত্যুর অনেক পরে। এই রেকগনিশনের পরে 1910 সালের আগস্ট মাসে সমস্ত অনুমোদিত সেন্টারগুলোকে, অর্থাৎ মিশনের যত অনুমোদিত সেন্টার রয়েছে বা মঠ রয়েছে তাকে এই মিশনের আওতায় আনা হয়েছিল। এই হচ্ছে তোমার মোটামুটি মঠের একটা, আমরা যেটা মানে বলতে পারি যে মঠ গঠনের একটা পর্যায়। কিন্তু এর মধ্যে যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে স্বামীজি তো চেয়েছিলেন যে সেবা কাজটাই হবে মূল, মঠে থাকবে সাধুরা, তারা পড়াশুনো করবে এবং তোমার ওই শাস্ত্রপাঠ বা ইত্যাদি করবে, পুজো আর্চা ইত্যাদি করবে, আর মিশন মানুষের মধ্যে সেবা কাজ করবে। স্বামীজি তো বারবার বলেছেন যে গরিব, মেথর, মুচি এদেরকে সাহায্য দিতে হবে, এরা হচ্ছে আমাদের ভাই, এটা বারবার বলেছেন। এবং তিনি একমাত্র মানুষ যিনি আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়ে গেছেন যে ভারত কি অবস্থায় পড়ে আছে, কেন ভারতের এই দুর্দশা, মানুষের কাছে না পৌঁছলে শুধু ঘন্টা নিয়ে পুজো করে কিছু হবে না। এই ভাবটা যে জাগাতে চেয়েছিলেন তার প্রথম নিদর্শন করেছিলেন তার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজি। মানে তিনি 15ই মে, আমার ডেটা যতটুকু মনে পড়ছে, 15ই মে 1897 সালে, অর্থাৎ মিশন তৈরি হওয়ার ঠিক পরেই মুর্শিদাবাদের মহুলা গ্রামে তিনি দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে ত্রাণ কাজ শুরু করেছিলেন এবং সারগাছি সেই মিশন অত্যন্ত নাম করেছিল এই সেবা কাজের জন্য। তারপর আস্তে আস্তে এই সেবা কাজের ধারণাটা ধীরে ধীরে অনেকটা বিস্তৃত হয়ে যায়। স্বামীজি জীবদ্দশাতে তো হয়েই ছিল, তারপরে আস্তে আস্তে এই সেবা কাজটাই মিশনের মুখ্য কাজ হয়ে দাঁড়ায়। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের মোটামুটি বেলুড় মঠের একটা ইতিহাস। বেলুড় মঠ দুটো দিকই রক্ষা করে, একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের যে ভাবধারা সেটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ যে রামকৃষ্ণদেব যে বলতেন যত মত তত পথ, কিন্তু একটা এমন মন্দির যেখানে ঢুকলে মানুষের মনে হবে যে আমি খ্রিস্টান হতে পারি, আমি হিন্দু হতে পারি, আমি মুসলিম হতে পারি, কিন্তু আমি মানুষ। এই হচ্ছে আসল ব্যাপার, যে আমি মানুষ, আমার মূল পরিচয় হচ্ছে মানুষ, এইটা মনে হবে। এবং আমি বেঁচে আছি মানুষের কাজ করার জন্য, অর্থাৎ মানুষের সেবা হচ্ছে মূল, জীবে সেবাই শিব সেবা, এইটা যে স্বামীজির যে মূল বক্তব্য, যে মন্ত্র, বেলুড় মঠ সেই কাজ কিন্তু দীর্ঘদিন ধরে করে চলেছে নিরলসভাবে। তো এই মোটামুটি আমার বক্তব্য। আবার তুমি কিছু বলো, আমি একটু হাঁপিয়ে গেছি, মানে অনেকক্ষণ একটানা। নিশ্চয়ই অনেকক্ষণ আপনি বলেছেন। তো বহু মানুষ অনুষ্ঠান দেখছেন, তারা মতামত দিচ্ছেন। আমি একটু সকলের নাম বলে দিই, তাহলে একটু ভালো হবে। যারা যারা দেখছেন, শম্পা ব্যানার্জি লিখছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। পিনাকি রঞ্জন চক্রবর্তী উনিও লিখছেন নতুন অনেক কিছু জানছি, খুব ভালো লাগছে। পল্টু বাবু বলছেন জল এখনো জমে বৃষ্টি হলে। হ্যাঁ, সুদেশনা গাঙ্গুলি আমফানে যেটা দেখা তবে সেটা রেয়ার ঘটনা, এটাকে মানে উদাহরণ টানলে মুশকিল হবে, এটা একেবারে ব্যতিক্রমী ঘটনা। তো সকলে অনেকেই কমেন্ট করেছেন। তো বিষয়টা হচ্ছে যে সত্যি মানে আমরা যে বেলুড় মঠ আজকে গোটা হাওড়া জেলার এই যে একটা দর্শনীয় স্থান, যেটা গোটা পৃথিবী জুড়ে একটা পপুলারিটি পেয়েছে, মানে সেটার যে তৈরির ইতিহাস আমরা এতক্ষণ ধরে সুকান্তবাবুর মুখে শুনছিলাম। এটা একটা সত্যি মানে যারা জানেন তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের কাছে একটা নতুন ভাবে এটা উদ্ভাসিত হলো আজকের এই শুভ দিনে। তো আমরা অনুষ্ঠানটা অনেকক্ষণ চালিয়েছি, প্রায় 50 মিনিট হয়ে গেছে অনুষ্ঠানটা। তো আমরা একদম শেষের দিকেই চলে যাব।
একটু বলি, সেটা হচ্ছে যে রামকৃষ্ণ দেবের ভাবধারা এবং এই যে বেলুড় মঠ এবং তারপর থেকে ধীরে ধীরে 20 শতকের পর থেকে শুরু থেকেই মানে একটা প্রভাব গোটা বাংলা জুড়ে বেলুড় মঠকে কেন্দ্র করে তৈরি হওয়া। এর ফলে যেটা হলো সেটা হলো যে দেখা গেল যে যে ব্রাহ্ম আন্দোলন সেটা কিন্তু ধীরে ধীরে অস্তমিত হতে শুরু করলো আর কি। হ্যাঁ, একদম এবং ঠিক। এই ব্রাহ্ম আন্দোলনের সঙ্গে বিবেকানন্দ তিনি প্রথম দিকে খুব যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সমাজে ৩ টে যে সমাজ ছিল, সাধারণ ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজে যেতেন। তো সেই সময় আ ১ম দিকে যখন তিনি বিবেকানন্দ হননি, একদম তরুণ বয়সে, আ সেই সময়ে তিনি যখন যেতেন আ সমাজে, বিশেষ করে যখন কেশবচন্দ্র সেনের বাড়িতে যেতেন বা কেশবচন্দ্র সেনের যে সমস্ত আ জায়গায় কেশবচন্দ্র সেনের আখড়া ছিল নববিধানে, সেখানে যেতেন। তো সেইখানে অ্যাকর্ডিং টু উম আ প্রিয়নাথ মল্লিক, আমাদের বাগনানের মানুষ, তার একটি লেখনী থেকে জানা যাচ্ছে যে তিনি বলছেন, দাবি করছেন যে আ যেহেতু বিবেকানন্দ খুব সুন্দর গান করতেন, তো সেই গান শুনতেও রামকৃষ্ণদেব আসতেন এবং সেই রকমই একটা আসরে আ যেখানে বিবেকানন্দ গান করছেন এবং সেই গান শুনছেন রামকৃষ্ণদেব, সেই সময় প্রিয়নাথ বাবুও সেখানে মানে উপস্থিত ছিলেন এবং ধীরে ধীরে প্রিয়নাথ বাবুর সঙ্গে আ আমাদের বাগনানের প্রিয়নাথ মল্লিকের সঙ্গে কিন্তু বিবেকানন্দের একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল এবং দুজনের বন্ধুত্ব বেশ কয়েক বছর ছিল। ওনারা একসাথে আ আমাদের এতেও গিয়েছিলেন, আমাদের যেটা হচ্ছে কালী মন্দিরে, দক্ষিণেশ্বরেও গিয়েছিলেন হ্যাঁ, রামকৃষ্ণ দেবের হ্যাঁ, সঙ্গে দেখা করতে। ঠিক, 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 তো ঠিক। এই একটা যোগাযোগ ছিল মানে হাওড়া জেলার একজন মানুষের সঙ্গে তার বন্ধু, যেরকম আপনি আমাদের ন্যায়রত্ন বাবু ছেলের কথা বললেন, হুম, সেইরকম প্রিয়নাথ বাবুর সঙ্গেও, ব্রাহ্ম আন্দোলনের নেতা, তার সঙ্গেও আ বিবেকানন্দের একটা যোগাযোগের সন্ধান পাওয়া যায়। এছাড়াও তো বা বিভিন্ন জায়গায় বিবেকানন্দের যে যাওয়ার কথা, সেখানে তার পদধূলি পড়ার কথা তো আমাদের নানা রকম সূত্র থেকে আমরা পাই। হুম, তবে বিবেকানন্দ হাওড়া জেলা এবং বিবেকানন্দকে নিয়ে আলাদা করে তো সেভাবে গবেষণা এখনো হয়নি। হয়তো সেটা যদি করা যায় তাহলে হয়তো আরো অনেক নতুন তথ্য আসতে পারে। রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ তো একটা বিরাট অংশ জুড়ে আছেই। তার সঙ্গেও আরো অন্যান্য বিষয় যেগুলো বিশেষ করে এই যেমন আমাদের খোড়ব বসুবাড়িতে হুম, বিবেকানন্দের বোনের বিবাহ হয়েছিল কিনা এবং সেখানে তার বোন মারা গিয়েছিল কিনা সে নিয়ে একটা যুক্তি, পাল্টা যুক্তি আছে। হুম, বিবেকানন্দের ভাইয়ের লেখায় পাওয়া যায় তার বোনের মৃত্যুর কথা। কিন্তু আ সেখানে কিন্তু বোসবাড়ির কথার উল্লেখ পাওয়া যায় না। ফলে এখন এক্সাক্টলি সেটা হয়েছিল সেটা আরো আ তথ্যসূত্র অন্বেষণ করলে হয়তো জানা যাবে। তবে আজকে যেটুকু আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে হুম, প্রায় ১ ঘন্টা আলোচনায় সুকান্তবাবু যেভাবে আমাদেরকে অ্যাম বেলুড় মঠ তৈরির ইতিহাস এবং তার পরবর্তী নানা রকমের টানাপোড়েন আ নিয়ে একটা সুন্দর আলোচনা তিনি আমাদের সামনে আজকে তুলে ধরলেন। আ তো সেটার জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে রামকৃষ্ণ বিবেকানন্দের জন্মদিবসে আ এরকম একটা আলোচনা আমরা হাওড়াবাসীর তরফ থেকে শুনলাম। হাওড়াবাসী হিসাবে আমরা অবশ্যই গর্বিত যে এইরকম একটা বিরাট কর্মকাণ্ড আমাদের এই জেলাতেই হয়েছে। তো যারা দেখলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হাওড়া ইতিবৃত্ত গ্রুপের অ্যাডমিন আমাদের সৌভিক মুখার্জি দাদাকে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সুকান্ত বাবুকে তো অবশ্যই ধন্যবাদ এভাবে আমাদের আচ্ছা সঙ্গে শাওন, থাকার একটা জন্যে। কথা একটা কথা কিন্তু শেষকালে বলতেই হবে। সেটা হচ্ছে তোমার আচ্ছা, হ্যাঁ, বলুন। গবেষণার সময় গবেষণার এই সুযোগ কিন্তু থেমে নেই। যেমন ধরো আমাদের হ্যাঁ, হাওড়ারই শঙ্করীপ্রসাদ বসু, তিনি স্বামীজিকে নিয়ে যে গবেষণা করেছেন সেটা অতুলনীয়। মানে সারা হুম, জীবন হুম, প্রায় ১৯৬২ সাল থেকে ধরলে ৬২ সাল থেকে উনি আজন্ম মানে আমৃত্যু স্বামীজিকে নিয়েই গবেষণা করেছেন। এবং বহু তথ্য উনি হুম, উঠিয়ে নিয়ে এসছেন। মানে স্বামীজি একটা এমন মানুষ মানে এত জায়গায় গেছেন, এত মানুষের সঙ্গে মিশেছেন, এত তার বড় কর্মকাণ্ড, হ্যাঁ, হ্যাঁ, ওইটুকু সময়ের ভেতরে তাকে হুম। ঠিক সেভাবে তো রেকর্ডেড নেই। অর্থাৎ তিনি তো ডায়েরি লিখতেন না সেটা অন্য সম্ভব লোকের না, মতন। সেটা সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে হুম, যে তিনি যে সমস্ত জায়গায় গেছেন,
সেখান থেকে ইনপুট কালেকশন করা বা সেই জায়গায় গিয়ে সেই সমস্ত কাগজ দেখা ইত্যাদি, তাকে মানে বারবার তীরবিদ্ধ হতে হয়েছে। মানে অনেক তথ্য এরকম রয়েছে, মানে সব যে স্বামীজি ভালো পেয়ে গেলেন তা তো নয়, তাকে বিদেশেও প্রচুর কষ্ট করতে হয়েছে, নানান অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। আবার এই মিস হেলের মতন মানে জেনারেশন আফটার জেনারেশন, অর্থাৎ 2-3টে জেনারেশন ধরে তাকে ভালোবেসেছে, এরকম বাড়িও পাওয়া গেছে। তারপরে ধরো নিবেদিতার মতন শিষ্যা স্বামী বিদেশ থেকে নিয়ে এসছেন, এখানে এনেছেন, ভারতের জন্য নিয়ে এসছেন। তো কাজেই স্বামীজিকে নিয়ে গবেষণা কিন্তু অংশ এখনো বাকি রয়ে গেছে। আর সবচেয়ে আমি আগেই ঋণ স্বীকার করে নেবো স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, স্বামী প্রভানন্দজি মহারাজ, স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজ, স্বামী নির্লেপানন্দজি মহারাজ, এবং এই সমস্ত পুরনো সাধু যাদের কথা থেকে এই সমস্ত আলোচনা আজকে আমরা করতে পারলাম। তার সঙ্গে সঙ্গে মেরি লুই বার্ক, যিনি স্বামীজির অনেক দিক তুলে ধরেছেন দীর্ঘ বছর পরিশ্রম করে, এবং সেই পরিশ্রমটা করার জন্য তিনি স্বামীকে ত্যাগ করতে পর্যন্ত পিছপা হননি। এই যে অসাধারণ একটি কাজ মেরি লুই বার্কের, হ্যাঁ, মানে আনটোল্ড স্টোরিজ অফ বিবেকানন্দ বলা যায়, মানে অজানা বিবেকানন্দকে বার করা, এই যে প্রচেষ্টা, তো সেই প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। এখনো আমরা উদ্বোধন খুললে মাঝে মাঝেই অবাক হয়ে যায় যে বজবজে স্বামীজি যেখানে এসেছিলেন সেখানে জাহাজটা সেদিনকে সকালবেলায় উনি আসেননি, সন্ধ্যাবেলার দিকে জাহাজ থেকে নামা যেত না, ওই জন্য এক রাত্রির ওখানে থাকতে হয়েছিল। এইসব কাজে তুমি যে কথাটা বলছো আমি তোমার সঙ্গে এগ্রি করছি যে এখনো পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে গবেষণা, এখনো অনেক তথ্য, নতুন তথ্য উঠে আসছে। স্বামীজি এখনো আনএক্সপ্লোর্ড অনেক জায়গাতেই স্বামীজি এখনো পর্যন্ত মানে এখনো রয়েছেন, মানে কি বলবো, সুযোগ রয়েছে তাকে নিয়ে কাজ করবার বা গবেষণা করবার। এরকম সুযোগ একেবারে মানে এমন নয় যে পুরোপুরি সবটাই জানা হয়ে গেছে, এমন ব্যাপারটা নয়, এখনো হচ্ছে উদ্বোধনে। এখনো আমি প্রায় দেখি অনেক নতুন নতুন জিনিস বেরিয়ে আসছে, বিশেষ করে তাঁর চিঠিপত্র এখনো পর্যন্ত উদ্ধার হচ্ছে। কাজেই তবে হাওড়া জেলার সঙ্গে যে যোগসূত্র ছিল না, তিনি বেলুড় হাই স্কুলে গিয়েছিলেন, ওকে ন্যাচারালি বেলুড়ে থাকতে গেলে তাকে তো অনেক লোকের বাড়িতে যেতেই হবে। যখন তিনি মঠের একজন মানে একেবারে সন্ন্যাসী, তারপর তিনি তো আর আমাদের মতন সাধারণ লোক হলে মানুষের সঙ্গে তো উনি সাদামাটা ভাবে মিশতেন। যখন বাজারে যেতেন, হয়তো বাজারের লোকজনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করতেন, তো ওই সময় কারোর বাড়িতে গেছেন, এই ব্যাপারটা তো আমরা উড়িয়ে দিতে পারবো না একেবারে। স্বামীজি হাঁটতে হাঁটতে হয়তো বেড়াতেই চলে গেছেন, ওখানকার লোকাল লোকেদের সঙ্গে মিশতেন, কথাবার্তা বলতেন। এমন তো নয় যে খুব গম্ভীর মার্কা সন্ন্যাসী, তা তো নন, হালকা চালে রসিকতা করতেন। সেইগুলো তো আমরা খুব একটা মানে আমার মনে হয় সেগুলো এখনো খুঁজলে অনেক কিছু হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। বা মঠে এসেছেন তার সঙ্গে দেখা করতে ওই লোকাল মানুষেরা, লোকাল পিপুল, মানে আশপাশের লোকজন, সেই সময় হয়তো তিনি ফাঁকা রয়েছেন, গল্প গুজব করছেন বা কথাবার্তা বলছেন। এরকম অনেক সূত্র বা তথ্য এই মঠের মহারাজরা তুলে তুলে নিয়ে এসে আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু কাজ এখনো করা বাকি আছে। তবে আমরা অবশ্যই এই সমস্ত মানে মহাপুরুষদের যারা উল্লেখ করলাম তাদের কাছে আমাদের ঋণ স্বীকার করে নিচ্ছি, সেই সঙ্গে স্বামীজিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা শারদাকেও আমাদের প্রণাম জানাচ্ছি। যারা আমরা একদম অনুষ্ঠান শেষ করব আমাদের। সুকান্ত বাবুকে অসংখ্য ধন্যবাদ, সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। জানি অনেক প্রশ্ন বাকি থেকে গেল, অনেক কথা হয়তো জানা হলো না। ভবিষ্যতে আমরা চেষ্টা করব স্বামীজি এবং হাওড়া জেলাকে নিয়ে আরো একটা অনুষ্ঠান করার, যেখানে আমরা যেগুলো আলোচনা হলো না, বিতর্ক আছে যেগুলো, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্বামীজিকে আলাদা করে চেনা জানা, তার অনেক জানা অজানা কথা একজন কমেন্টে লিখেছেন, যেমন স্বামীজির গান নিয়ে, তো সুকান্ত তো অমনি আলোচনা করেন স্বামীজির গান নিয়ে, তো সেসব নিয়ে আমরা দরকার হলে আলাদাভাবে আলোচনা করব, সেই স্কোপ রয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আমাদেরকে উৎসাহ দিন, তাহলে আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। সকলকে স্বামীজির জন্মদিনে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।